নমস্কার, কেমন আছেন সবাই? বৃষ্টির গল্প ফোঁটায় আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আর একটি নতুন গল্প নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হলাম। আজকের গল্পের নাম অপদার্থ। লিখেছেন সত্যজিৎ রায়। আজকের গল্পটি শুনে যদি আপনার ভালো লাগে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কিন্তু। তাহলে সর্বপ্রথম নতুন গল্পটি আপনার কাছে পৌঁছাবে। চলুন আজকের নতুন গল্পটি শুনে নেওয়া যাক। অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেক সময়ই ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমাদের চাকর নবকেষ্ট। নব, তুই একটা অপদার্থ। এই কথাটা ছেলেবেলায় মার মুখে অনেকবার শুনেছি। নব কিন্তু কাজ ভালোই করত। দোষের মধ্যে সে ছিল বেজায় ঘুম কাতুরে। দিনের বেলা প্রায়ই একটু টেনে ঘুম দেওয়ার ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে 4টের জায়গায় হয়ে যেত 4:30। কাজেই মা যে তাকে অপবাদটা দিতেন সেটা ছিল রাগের কথা। কিন্তু সেজ কাকার বেলায় অপদার্থ কথাটা যেরকম লাগসই ছিল, সেরকম আর কারুর বেলায় হয়েছে বলে আমার জানা নেই। সেজ কাকা মানে যার ভালো নাম ক্ষেত্রমোহন সেন, ডাকনাম খেতু। বাবারা ছিলেন 5 ভাই। বাবাই বড়, তারপর মেজ, সেজ, সোনা আর ছোট। 5-এর মধ্যে সেজ বাদে আর সকলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। বাবা ছিলেন নামকরা উকিল, মেজ সম্মানিত অধ্যাপক, সংস্কৃত আর ইতিহাসে ডাবল MA। সোনা ব্যবসা করে কলকাতায় 3খানা বাড়ি তুলেছিলেন। আর ছোট কালো হাতি গানে বড় বড় মুসলমান ওস্তাদদের বাহবার 36টা সোনার উপর মেডেল পেয়েছিলেন ধনী সমজদারদের কাছ থেকে। আর সেজ কাকা, তাকে নিয়েই এই গল্প, তাই তার কথাটা এক কথায় বলা যাবে না। সেজ কাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল। অনেকের মতে সেই কারণে নাকি তার ঘিলুতে জট পাকিয়ে যায়, আর তাই তার এই দশা। হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয়। সেজ কাকার এই দুটো তো হয়েই ছিল, সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিং কাশি, ডিপথেরিয়া, ডেঙ্গু, এক্সিমা, আসল বসন্ত। শিশু বয়সে 7বার কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে নীল হয়ে সেজ কাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। 7 বছরে সেজ কাকার তোতলামো দেখা দেয়। 9:30 পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলামো সেরে যায়। এই পতনের ফলে সেজ কাকার গোড়ালি ভেঙে যায়। ডাক্তার বিশ্বাস সেটাকে ঠিকমতো জোড়া দিতে না পারায় সেজ কাকাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে হয়। এই খোঁড়ানোর জন্য তার আর খেলাধুলা করা সম্ভব হয়নি। হাতের টিপের অভাবে ক্যারাম আর মাথা খেলে না বলে তাস পাশাও হয়নি। সেজ কাকা স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই, কিন্তু পরপর 3বার FA পরীক্ষায় ফেল হবার পর ওর বাবা মানে আমার ঠাকুর দাদা নিজেই ওর পড়াশোনা বন্ধ করে দেন। বলেন, খেতু, তুই যখন একেবারেই অপদার্থ, তখন তোর এডুকেশনের পিছনে খরচ করা মানে টাকা জলে দেওয়া। তবে গলগ্রহ হয়ে থাকতে দেওয়াও তো চলে না। তুই আজ থেকে ভম্বলের সঙ্গে বাজারে যাবি, শাকসবজি মাছ মাংস চিনে নিবি, তারপর থেকে সংসারের বাজারটা তুইই করবি। ভম্বল কাকা হলেন বাবার এক দূর সম্পর্কের ভাই। আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন, মানুষ হয়েছেন। সেজ কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভম্বল কাকার সঙ্গে। তারপর একদিন, সেদিন বাড়িতে লোক খাবে, ঠাকুরদা সেজ কাকার পকেটে 2টো 10 টাকার নোট গুঁজে দিয়ে বললেন, দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস, আজ বাজারের ভার তোর ওপর। সেজ কাকাকে দিয়ে বাজার আর হলো না, কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো নোট 2খানা বাজারে পৌঁছানোর আগেই পথে কোথায় গলে পড়েছে। এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে? আমার প্রথম স্মৃতিতে সেজ কাকার বয়স 33 আর আমার 3। কালী পুজোর দিন সন্ধেবেলা। ঘটনাটা মনে আছে কেন সেটা আরেকটু বললেই বোঝা যাবে। সেজ কাকা বারান্দার মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন, আর আমি তার পিঠে চড়ে ঘোড়া ঘোড়া খেলছি। পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত উড়নতুবড়ি এসে বারান্দায় তক্তপোষের উপর পড়তেই সর্বনাশ বলে সেজ কাকা শঠান উঠে দাঁড়ালেন। তার ফলে আমি পিঠ থেকে ছিটকে পড়লাম সন বাঁধানো মেঝেতে, আর সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড।
সেদিন অবশ্যই সেজ কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকেই। আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য। কেউ তাকে গ্রাহ্য করে না, এমনকি মানুষের মধ্যেই ধরে না। তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার উপরে একটা মায়া পড়ে গিয়েছিল। মাঝারি হাইট, মাঝারি রং, মুখে সবসময়ই একটা খুশি আর দুঃখ মেশানো ভাব। মনে হতো সব মানুষেরই বুদ্ধি হবে, সব মানুষই করিতকর্ম হবে। তার কি মানে? শহরবর্তী এত লোকের মধ্যে একটা লোক যদি সেজ কাকার মতো হয়, তাতে দোষ কি? আমি তাই ফাঁক পেলেই তার একতলার কোণের ঘরটায় গিয়ে সেজ কাকার সঙ্গে বসে গল্প করতাম। কদিন গিয়েই এটা বুঝেছিলাম যে সেজ কাকাকে গল্প বলতে বলে কোনো লাভ নেই, কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনে থাকে না। তারপর কি হলো সেজ কাকা? তারপর হুম তারপর দাঁড়া তারপর 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 গলার স্বর তারপর তারপর বলতে বলতে ক্রমে দম ফুরানো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসে। সেজ কাকা গল্প থেকে গুনগুন বেসুরো গানে চলে যান। শেষটায় গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে ঢুলতে থাকে। বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করার মেহনত কাকার পোষাচ্ছে না। তাকে সেই অবস্থায় রেখেই আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসি। সেজ কাকা আর ডাকেনও না। আমার যখন বছর 12 বয়স, তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন। জিজ্ঞেস করাতে বললেন আয়ুর্বেদের বই। বললাম, ও বই পড়ে কি হবে সেজ কাকা? কাকা একটু ভেবে গম্ভীরভাবে বললেন, এটাও তো একটা ব্যারাম, তাই না? কোনটা? এই যে আমার দ্বারা কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু মনে থাকে না, কিছু মাথায় ঢোকে না, এটা নিশ্চয়ই একটা রোগ। কি আর বলবো? বললাম, তা তো হতেই পারে সেজ কাকা, তাহলে এর চিকিৎসা হবে না কেন? বললাম, তুমি নিজেই চিকিৎসা করবে নাকি? আমি জানতাম যে সেজ কাকার এই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনোদিনও ভাবেনি। সত্যি বলতে কি, ওর ছেলেবেলার সেই একগাদা ব্যারামের পর ওর আর বিশেষ কোনো অসুখ টসুখ করেনি। স্বাস্থ্যটা ওর মোটামুটি ভালোই ছিল। সেজ কাকা বলে চললেন, চকবাজারে ফুটপাতে বইটা পড়েছিল, 10 আনা দিয়ে কিনে নিয়ে এসেছি, বোধহয় কাজে দেবে। মনে হচ্ছে আমার ব্যারামের জন্যও আয়ুর্বেদিক চিকিৎসা আছে। দুদিন বাদে তখন বর্ষাকাল বিকেলে সেজ কাকার ঘরে গিয়ে দেখি উনি বেরোবার তোড়জোড় করছেন। পায়ে ক্যাম্বিসের জুতো, মালকোচা মেরে পরা ধুতি, গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা। বললেন, ভরচাপাড়ায় ভাঙা শিব মন্দিরটার পিছনে একটা গাছ আছে, খবর পেয়েছি, তা শিকড় আমার চাই, ওইটে পেলেই ব্যাস নিশ্চিন্তি। সেজ কাকা বেরিয়ে পড়লেন। আকাশ ঘোলাটে হয়ে আসছে, তেমন তেমন বৃষ্টি নামলে কাকার প্ল্যান ভেস্তে যাবে। আমি ঘন্টাখানেক নিচে ঘুরঘুর করে দোতলায় নিজের ঘরে চলে গেলাম। দক্ষিণের জানালা দিয়ে সামনের রাস্তা দেখা যায়। বৃষ্টি নামলো না। সন্ধে যখন হব হব, তখন দেখি সেজ কাকা ফিরছেন। দুরদার করে নিচে নেমে সদর দরজার মুখে কাকার সঙ্গে দেখা। পেলে শিকড়? না রে, ভুল হয়ে গেল, একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল। জায়গাটা জংলা আর বেজায় অন্ধকার। কিন্তু ওটা কি? কাকার কথার মধ্যেই চোখ পড়েছে আমার। খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ। তাই তো, এটা তো খেয়াল করিনি এতক্ষণ। পাঞ্জাবি খুলতেই বেরোলো একটা জোঁক। ভীম যেমন দুর্যোধনের বুকের রক্ত খেয়েছিল, তেমনই ইনি সেজ কাকার বুকের রক্ত খেয়ে ফুলে ঢোল। টোকা দিতেই টপ করে মাটিতে পড়ে গেল। কিন্তু একটা জোঁকে আর সেজ কাকার কি হবে? কাঁধ, কনুই, কোমর, পায়ের গুল, হাঁটু, গোড়ালি সব জায়গা মিলিয়ে 14টা জোঁক বেরোলো কাকার গা থেকে। 5-6 আউন্স রক্ত যে তার আজ খোয়া গেছে, তাতে কোনো সন্দেহ নেই। বলা বাহুল্য, তার আয়ুর্বেদ চর্চাও এই একটি ঘটনাই দিল বন্ধ করে। পড়াশোনায় আমি ছিলাম রীতিমতো ভালো। আমাদের FA এন্ট্রান্সের যুগ শেষ হয়ে ম্যাট্রিক চলছে। পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে 3rd হয়ে বিজ্ঞান পড়ব বলে চলে এলাম কলকাতায়। হোস্টেলে থেকেই MSc পর্যন্ত পড়ে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চলে যাই আমেরিকায়। শেষ পর্যন্ত গবেষক হিসেবে আমার বেশ খ্যাতি হয়। শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও গবেষণার কাজ আমি একসঙ্গে চালাতে থাকি।
বাইরে থাকার ফলে সেজ কাকার সঙ্গে যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল। একবার তখন আমি সবে অদ্যপানা শুরু করেছি। মার চিঠিতে এক অদ্ভুত খবর পেলাম, সেজ কাকা নাকি ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এখানে বলি যে সেজ কাকার সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল। দেহের গঠন মোটেই এক নয়। সেজ কাকা ছিলেন 5 ফুট 6 ইঞ্চি। তবে নাক, চোখ, মুখের সাদৃশ্য সকলের চোখেই ধরা পড়ত। পরমহংসদেব সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দের ভূমিকা আছে খবর পেয়ে সেজ কাকা নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন। চেহারায় মিলের জন্য পাঠটা পেতে নাকি তার কোনো অসুবিধা হয়নি। কিন্তু হপ্তাখানেক বাদেই আর একটা চিঠিতে জানলাম কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন। হবেন নাই বা কেন? ঘর বন্ধ করে প্রাণপণে পাঠ মুখস্থ করা সত্ত্বেও 1 নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দের মুখ থেকে যদি 3 নম্বর দৃশ্যের উত্তর বেরিয়ে পড়ে, তাহলে আর তাকে দিয়ে কিভাবে কাজ চলে? অর্থাৎ ফিল্ম অভিনেতা হিসাবেও তিনি যে অপদার্থ, সেটা সেজ কাকা প্রমাণ করে দিয়েছেন। আমার যখন 48 বছর বয়স, তখন শিকাগোতেই আমার ছোট ভাইয়ের একটা চিঠিতে জানি যে সেজ কাকা এক সাধু বাবার শিষ্য হয়ে কুয়েটের চলে গেছেন। গত বছর ডিসেম্বরের গোড়ায় আমার ছোট কাকার মেয়ে কাকলির বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয়। সঙ্গে আমার স্ত্রী আর আমার 2 মেয়ে, তারা দুজনেই পুরোপুরি আমেরিকায় মানুষ। ইতিমধ্যে সেজ কাকার কোনো খবর পাইনি। তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরেই আছেন এবং বহাল তবিয়তে আছেন, তখন স্বভাবতই তাকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল। আমার বয়স তখন 60, তাই সোজা হিসেবে সেজ কাকার 90। আমি ধরেই নিয়েছিলাম যে ইতিমধ্যে প্রবাসী কাকার দেহান্ত ঘটেছে। শুনলাম ফার্ন রোডে তার ভাগ্নে অর্থাৎ আমার ছোট পিসিমার ছেলে ডাক্তার রণেশ গুপ্তর বাড়িতে এসে তিনি উঠেছেন মাস 3 হলো। আরও শুনলাম যে ধর্মকর্ম ব্যাপারটা মোটেই তার ধাতে সয়নি। 10 বছরেও ইডলি দোসায় অভ্যাস হয়নি। রোজ আধপেটা খেয়ে ওজন নাকি প্রায় 30 কিলো কমে গেছে। আমি এসেছি শুনে তিনি তার ডাক্তার ভাগ্নেকে বলেছেন, ঢন্টুকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যায়। এক রবিবার সন্ধ্যায় গিয়ে হাজির হলাম ফার্ন রোডে। লোডশেডিং চলছে। দোতলার একটি ঘরে টিমটিমে মোমবাতি জ্বালিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে খাটের উপর বসে আছেন সেজ কাকা। একটা মটকার চাদরের উপর গলায় প্যাঁচ দিয়ে জড়ানো সবুজ মাফলার। কাকাকে দেখলে চেনা যায় বটেই, এবং বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা। মাথার চুল সব পাকা ঠিকই, কিন্তু এখনো যে চুল আছে সেটাই বড় কথা। আমায় দেখে হাসিতে মুখ ফাঁকা হতে অরিজিনাল দাঁতও চোখে পড়ল ডজন খানেক। আর যখন কথা বেরোলো তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথায় বেশ তেজ আছে। এ তেজ কাকার মধ্যে আগে কখনো দেখিনি। তিনি যে সকলের বয়োজ্যেষ্ঠ, তাকে আর কারুর কাছে মাথা নোয়াতে হয় না, এই বোধ হয়তো তার মেজাজে একটা ভারিক্কি ভাব এনে দিয়েছে। কিরে জন্টু, বললেন সেজ কাকা, মার্কিন মুলুকে গিয়ে কি করা হচ্ছে শুনি? আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গে বললাম। পদার্থবিজ্ঞান, গবেষণা, বললেন সেজ কাকা। লোকে মান্যি করে। আমার 77 বছরের পিসিমা গলা সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে ফুংকারে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার খ্যাতির কথা। বটে, বললেন সেজ কাকা। নোবেল প্রাইজ পেয়েছিস কিনা সেটা বল আগে। হালকা হেসে মাথা নাড়লাম। তবে আর কিসের বড়াই, ছ্যা ছ্যা ছ্যা, একেবারে অপদার্থ। আমি এই গুঁতোর ঠেলা সামলাতে না সামলাতে সেজ কাকার বাক্যস্রোত আমাকে নাকানি চোবানি খাইয়ে দিল। তুই তো যা হোক ভিন মুলুকে পালিয়ে বাঁচলি। আমি ভাবলুম কলকাতায় গিয়ে একটু স্বস্তি মিলবে, জীবনের শেষ কটা দিন তবু আপনজনের সান্নিধ্যে কাটবে। তাই সব কি হচ্ছে বলতো? শকুনির ঠোকরে তো আর হাড় পাঁজরা বার করে দিয়েছে শহরটার। দিনে 10 ঘন্টা বিজলি নেই, শ্বাস টানলে ধোঁয়া ধুলায় প্রাণ অতিষ্ঠ। জিনিসপত্রের যা দর, উদরের স্বাদ মিটিয়ে ভালো মন্দ যে একটু খাবো তারও জো নেই। দূর দূর দূর, অপদার্থ অপদার্থ। সেদিন বুঝলাম যে সেজ কাকার উপর থেকে আমার পুরনো টানটা এখনো যায়নি, কারণ তার কথাগুলো শুনলে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল। মনে হলো আমরা বোধহয় একদিন ভুল করে এসেছি, উল্টো ভেবে এসেছি। আসলে কাকা দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষ, আমরা শুদ্ধ দুনিয়াটাই অপদার্থ।
কিন্তু কথাটা যে ঠিক নয় সেটা সেজো কাকাই প্রমাণ করে দিলেন কয়েকদিনের মধ্যে। এক সকালে ছোট পিসিমার বাড়ি থেকে ফোন এলো যে সেজো কাকা ভোর রাত্রে ইহলোক ত্যাগ করে চলে গেছেন। আর যাওয়ার দিনটাও মোক্ষম বেঁচেছেন কাকা, কারণ সেদিনই সন্ধ্যায় গোধূলি লগ্নে আমার ভাগ্নির বিয়ে। কেমন লাগলো আজকের গল্পটি? অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন। একটি লাইকের মাধ্যমে আমাদেরকে আগে পৌঁছাতে উৎসাহ দেবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি গল্পের সঙ্গে।